জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। লাঠি হাতে চাঁদাবাজির বিরুদ্ধে নেমেছে জামায়াতের নেতা কর্মীরা। ফুলবাড়িয়ার মার্কেটে, গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে চাঁদাবাজ এবং দখলের বিরুদ্ধে বাংলাদেশের পতাকা লাগিয়ে লাঠি হাতে, স্ট্যাম্প হাতে তারা মাঠে নেমেছে। আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। খুনি হাসিনার এমপি মুরাদের খাটের রানী সহ বেশ কিছু এমপিদের খাটের রানী ছিল সে মাহিয়া মাহি। সেই নিষিদ্ধ সংগঠনের হয়ে বাংলাদেশে দালালি করছে। বিএনপির পতন হয়েছিল 2006 সালে, তারা পালাই নেই, তাদের সেই দলের ক্ষমতা নিতে 19 বছর সময় লাগে, আর সব পালাই যায়, কোনো অস্তিত্ব নাই, আর সেই ক্ষমতায় নিয়ে নেবেই হয়। এত সহজ এই যে যারা এখন আছে এই জামাত, বিএনপি, এনসিপি, এরা কি গাঁজা খাইয়ে বা ফেন্সিডিল খেয়ে ঘুমায় থাকবে? তোরা এসে ক্ষমতায় বসে থাক আর আমরা গাঁজা খাইয়ে ঘুমায় থাকি। আর এই দেশটা কেমন জানি বিদেশি ভাব, বাংলাদেশ কাতার নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আছে ভারতের তনে, প্রধানমন্ত্রী আছে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা সেটাও পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছে তারা ব্রাজিলের, আর্জেন্টিনার। এদেশে মানুষ কই আর সবই তো বিদেশি। দেশ বিদেশে যারা বাংলাদেশের লোক থাকে প্রত্যেকে বলতেছে শেখ হাসিনা বেঁচে নাই। এখন আমি মনে করি যে এতগুলো লোক বলতেছে, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই, এবং আমি পরবর্তীতে যাচাই বাছাই করে দেখলাম যে আপনার ম্যাক্সিমাম ওনার বক্তব্য যারা কনফার্ম করে যে এটা এআই দিয়ে কিনা, ওনার বক্তব্য এআই এর, ওনার ছবি এআই এর, ওনার বোন রেহেনার সাথে ছবি এআই এর, এবং এরকম মৃণাল কান্তি দেখা করতে গেছে তার সাথে ছবি এআই এর, তারা আবার এটাকে বলেছে ওই পেজগুলোয়। তা সেইটা যদি হয় তো এখানে কিন্তু একটা সন্দেহ দেখা দেয়। তাই আমার মনে হয় আমিও ধরে নিতে পারি যে শেখ হাসিনা বেঁচে নাই। এখন আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাদেরকে বলবো, যদি উনি বেঁচেই থাকে, এত গুজব ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, বলতেছে উনি একবার সশরীরে লাইভে এসে বক্তব্য দিক। তারেক দেওয়া পারবে না 300 বছরও এই কাজ করবে কেন ভাই? সে হলো লুটপাটে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, পারবে কেন ভাই? তারা আরো আনিয়ে বিপদে ফেলছে। হাসিনারে তাড়াই দিয়ে আরো মানুষ এনে না খেয়ে মরতেছে। এখন ফের আবার আওয়ামী লীগ চাই, হাসিনারে চাই। হাসিনা আসলি দেশের জনগণ ভালো থাকবে। চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল বাইর করছে। ওই মিছিলে কারা হামলা করলো? কোনো রাজনৈতিক দল না, চাঁদাবাজের দল। ওই চাঁদাবাজের দল কাদের অধীনে আছে, কারা তাদেরকে সাহস যোগায়, উপরে কে বসে রয়েছে, এগুলো খুঁজে বাইর করা কোনো ব্যাপার আমাদের সাংবাদিকরা এই কাজটা করবে না। কি বলবে যে মব হইতাছে, গুলিস্তানে মব হইতাছে, ওরা মিছিল বাইর করছিল, কারা যেন আক্রমণ করছে। কিন্তু প্রতিবাদ হয়েছে, কঠিন প্রতিবাদ হয়েছে। জামাত ইসলাম ঠিক ওই স্পটে, যে স্পটে মাইক আছে, ওই স্পটে এখন বিরাট বড় মিছিল বাইর করছে, ওখানে মাইক টাইক নিয়ে দাঁড়ায় গেছে। এইভাবেই তো প্রতিবাদ করতে হবে, মারামারি করার দরকার নাই। কারণ কি, পুলিশ তো আছে, আইন তো আছে, আইন নিশ্চয় তাদেরকে খুঁজে বাইর করবে। ভিডিও ফুটেজ তো আছে, সবাই হাতে ক্যামেরা আছে, সবাই সাংবাদিক, নিশ্চয় ভিডিও ফুটেজ দেখা ওইসব সন্ত্রাসীদেরকে ধরে আনতে হবে। বাংলাদেশে চাঁদাবাজির নতুন একটি কৌশল আবিষ্কৃত হয়েছে, এবং এটি এত টুটকা কৌশল যে কৌশল আপনারা দেখলে হতভম্ব হওয়া ছাড়া আপনাদের কোনো উপায় থাকবে না। আমরা জানি যে বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে গবেষণা করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সরঞ্জামাদি তারা আবিষ্কার করে, কিন্তু এখন দেখছি বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে, বিশেষ করে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত যখন হয়েছে, তারপর থেকে চাঁদাবাজির বিভিন্ন অভিনব কৌশল উদ্ভাবন হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। বাংলাদেশে চাঁদাবাজির নতুন একটি কৌশল আবিষ্কৃত হয়েছে, এবং এটি এত টুটকা কৌশল যে কৌশল আপনারা দেখলে হতভম্ব হওয়া ছাড়া আপনাদের কোনো উপায় থাকবে না। আমরা জানি যে বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে গবেষণা করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সরঞ্জামাদি তারা আবিষ্কার করে, কিন্তু এখন দেখছি বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে, বিশেষ করে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত যখন হয়েছে, তারপর থেকে চাঁদাবাজির বিভিন্ন অভিনব কৌশল উদ্ভাবন হচ্ছে। এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, এরা চাঁদাবাজি নিয়ে রীতিমতো গবেষণা করছে যে কোন কোন পদ্ধতিতে চাঁদাবাজি করলে সহজেই কাজ আদায় হবে। কারণ চাঁদাবাজি করতে গেলে তো সহজে কেউ টাকা দিতে চায় না, যার কারণে তারা নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে। তো এরকমই একটি খুব চমৎকার একটি গবেষণা তারা উদ্ভাবন করেছে, একটি কৌশল তারা উদ্ভাবন করেছে। এটা হচ্ছে চাঁদা চাইতে গেলে, চাঁদা দিতে যদি কেউ অপারগতা প্রকাশ করে বা দিতে না চায়, তাহলে তার এমন একটা দুর্বলতম জায়গা, স্পর্শকাতর জায়গায় চেপে ধরতে হবে যেন সে মুহূর্তের ভিতরেই বলে যে দিচ্ছি। আর সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা হচ্ছে পুরুষ মানুষের অন্ডকোষ। চাঁদাবাজির এই অভিনব কৌশলের একটি ভিডিও আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখেছেন। আমরা ভিডিওটি একটু দেখাই আপনাদের, যেহেতু এটা একটা ডকুমেন্টস থাকা দরকার। এই ভিডিওটা মূলত 27 জুন 2026 তারিখের ঘটনা। বরিশাল শহরের অগ্রণী হাউজিং কোম্পানি লিমিটেডের এমডি জনাব আব্দুল আজিজ হাওলাদার। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে ভদ্রলোক
তার আরো কিছু ক্লায়েন্টদের সাথে বসে চা খাচ্ছিলেন, যেহেতু হাউজিং ব্যবসা তো ল্যান্ড প্রপার্টির ব্যবসা। তারই এক পর্যায়ে আমরা দেখলাম 2-3 লোক তার অফিসের ভিতরে প্রবেশ করলেন, করে ওই যে যারা বসেছিলেন আগে থেকে 4-5 জন তাদেরকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে এই ভদ্রলোকের সাথে আরো কিছু লোক জোর করে ঢুকতে চাচ্ছিল। ভদ্রলোক তাদেরকে ধমক দিয়ে বের করে দিলেন যে তোরা বাইরে থাক, আমি যখন তোদের ডাকি তখন তোরা ভিতরে আসবি। এরপর 3 জন লোক প্রবেশ করলো। প্রবেশ করেই দেখলাম এই ভদ্রলোক, তার নাম মুস্তাফিজুর রহমান লিটু। তার পরিচয় আমি বলছি, এই মুস্তাফিজুর রহমান লিটু তিনি এসে আপনার ভিডিওতে যেটা দেখলেন আব্দুল আজিজ হাওলাদারকে কয়েকটা চপেটাঘাত করলেন। মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, আপনারা দেখেছেন। বৃদ্ধ পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করেছে, এটাও আপনারা দেখেছেন। কয়েকটা চপেটাঘাত করলেন, তার বাবার চেয়েও হয়তো আব্দুল আজিজের বয়স বেশি। এই থাপ্পড় মারার এক পর্যায়ে আমরা দেখলাম তিনি খুব দ্রুত ছুটে গিয়ে আব্দুল আজিজের অন্ডকোষ চেপে ধরলেন। এই জায়গাটা এত স্পর্শকাতর একটা জায়গা, যেখানে যদি কেউ কারো চেপে ধরে রাখে কিছুক্ষণ, তাহলে একজন মানুষ খুব সহজেই মারা যায়। এই বৃদ্ধ মানুষ তার ওইখানে যখন চেপে ধরেছে, বৃদ্ধ তখন কাকুতি মিনতি করে বলছে যে ঠিক আছে, তোমরা যদি আমাকে এভাবে চেপে ধরে রাখো তাহলে তো আমি কিছু করতে পারবো না, তোমাদের দাবি কি আমাকে ছেড়ে দাও, তারপরে বলো আমি তোমার দিচ্ছি। তখন ছেড়ে দিল। এবার ওই বৃদ্ধ আব্দুল আজিজ তিনি ড্রয়ার থেকে চেক বের করলেন এবং স্ট্যাম্প বের করলেন। যখন আব্দুল আজিজ স্বাক্ষর করতে একটু গড়িমসি করছে, স্বাক্ষর দিতে চাচ্ছে না, কারণ হাজার হোক ব্লাঙ্ক চেক তো, ওইখানে স্বাক্ষর দিয়ে দিল। আর এই লিটু এত দুর্বৃত্ত, অসৎ, সন্ত্রাস, চাঁদাবাজ, ও ওখানে যে কয়েক হাজার কোটি টাকা অ্যামাউন্ট লিখে নিল। তো বলছে না আপনি অ্যামাউন্টটা বলেন আমি লিখে দিই। আবার যে চেপে ধরলো, বুঝতে পেরেছেন তো, আবার চেপে ধরলো। চেপে ধরার পরে এবারে বৃদ্ধ চেকটা লিখে দিল, প্রাণের মায়া। পরবর্তীতে খবরে আসছে যে 70 লক্ষ টাকা সেখানে লিখে নেওয়া হয়েছে। এর কি কোনো শেষ নেই? যদি আব্দুল আজিজের রুমে সিসিটিভি না থাকতো তাহলে কিন্তু এই খবর আমাদের চোখের সামনে আসতো না। এটা হয়তো অনেক খবরের মতো এটাও মিলিয়ে যেত। কিন্তু সিসিটিভির কল্যাণে এই খবরটা যখন মানুষের সামনে এসেছে, ভাইরাল হয়েছে, তখন বরিশাল নগরের যে পুলিশ প্রশাসন তারাও একটু নড়ে চড়ে বসেছে, তাকে গ্রেপ্তার করেছে, এই লিটুকে, মুস্তাফিজুর রহমান লিটুকে। মুস্তাফিজুর রহমান লিটুদের শিকড় কোথায়? এর শিকড় অনেক গভীরে। প্রথমত সে বরিশাল নগরের যুবদল নেতা, আর তার ভাই বরিশাল নগরের স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। বুঝতে পারছেন, বিরাট ব্যাপার, কিন্তু অনেক বড় পদ। স্বেচ্ছাসেবক দলের বরিশাল মহানগরের আহ্বায়ক মানে পুরো ওই জেলা তার অধীনে। এই গরমে, এই ক্ষমতার গরমে দম্ভে মূলত এই মুস্তাফিজুর রহমান লিটু এই কাজটি করতে সাহস পেয়েছে। এবং সে শুধু এখানেই নয়, বিভিন্ন জায়গায় তার কাজই হয়েছে 5 আগস্টের পরে চাঁদাবাজি করা। এইভাবে মানুষকে এই অন্ডকোষ চেপে ধরে ধরে, না জানি আরো কত মানুষের অন্ডকোষ চেপে ধরে সে এইভাবে চাঁদা আদায় করেছে। যাই হোক, পরে বিকেল বেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার কারণে। তো গ্রেপ্তার করা হলেও সে এই যে একটা পথ বাতলে দিয়ে গেল, নতুন একটা পথের সন্ধান যে সে দিয়ে গেল, তাকে কি আমরা নতুন ভাস্কো দা গামাকে বলবো না? কারণ আপনারা জানেন 1498 সালে ভাস্কো দা গামা প্রথমে তিনিই নদীপথে এই ভারত উপমহাদেশে আসার পথ আবিষ্কার করেছিলেন। তারপরে অসংখ্য পর্তুগিজরা এখানে এসেছে ওই পথ দিয়ে। তো এই মুস্তাফিজুর রহমান লিটু তিনি তো অন্ডকোষ চেপে ধরার একটা পথ তিনি দেখিয়ে দিয়ে গেলেন, আবিষ্কার করে গেলেন। তার দেখানো এই পথ ধরে আরো অসংখ্য ঘটনা ঘটবে, আরো অসংখ্য মুস্তাফিজুর রহমান লিটু, বিটু, কিটু, সিটু এরা এই ধরনের ঘটনা ঘটাবে এবং তারা এইভাবে অভিনব পদ্ধতিতে মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করবে। যারা দিতে চাইবে না তাদের ওইটা চেপে ধরবে। তাদের যখন মুমূর্ষু অবস্থা হবে তখন তার হাতটা আর কলমটা নিয়ে ওখানে স্বাক্ষর করিয়ে নেবে। আচ্ছা, এইবার এই যে মুস্তাফিজুর রহমান লিটুদেরকে যে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, এটা মূলত লোক দেখানো একটা গ্রেপ্তার। নতুন আরেকটা ধান্দাবাজির মতো আরেকটা শব্দ উদ্ভাবন হয়েছে বাংলাদেশে, সেটি হচ্ছে মুসলেকা। মুসলেকা শব্দটা প্রথমে আসলো, আমরা এর যত্রতত্র ব্যবহার দেখছি। নারায়ণগঞ্জ 3 আসনের এমপি, তার ছেলে আপনারা জানেন ওই যে শুভ, চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। এমপির ছেলে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। তারপরে কয়েক ঘন্টা পরে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হচ্ছে, এরপরে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এরপরে সর্বশেষ এই যে গত 2 দিন আগে আরো এক চাঁদাবাজ, যুবদলের এক চাঁদাবাজকে ধরা হলো, কয়েক ঘন্টা থানায় আটকে রেখে তাকেও মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো। এই মুস্তাফিজুর রহমান লিটুরও কাল পরশু দিন হয়তো শুনবেন যে মুসলেকা নিয়ে তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 2টা অভিনব শব্দ এই চাঁদাবাজির ভিতরে ইনক্লুড হয়েছে। নাম্বার 1 হচ্ছে চাঁদাবাজ করতে গিয়ে অন্ডকোষ চেপে ধরা, আর নাম্বার 2 হচ্ছে এইটা করার পরে যখন সে গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হওয়ার পরে থানা তাকে মুসলেকা নিয়ে ছেড়ে দিবে। এখন দেখেন, কোনো অস্ত্র দরকার নাই, পিস্তল দরকার নাই, খালি হাতেই আপনি কাজ সেরে নিতে পারবেন। কোনো সাক্ষী প্রমাণ দরকার নাই। যে এত অস্ত্র নিয়ে যায় নাই, কোনো ছুরি ছিল আমার হাতে, পিস্তল ছিল, কিছুই তো না, খালি ওই লুঙ্গির নিচে হাতটা ঢুকাই দিলেন, বাস কাজ হয়ে গেল। কি ভয়াবহ ব্যাপার, তাই না? জানেন, আমার একটা ছবি নাম উল্টা পাল্টা 69, মান্না আছে, পূর্ণিমা আছে, আমি নিজেই প্রডিউসার, নিজেই ডাইরেক্টর। তো ওই ছবিতে একটা দৃশ্য ছিল, ভিলেন প্রতিশোধ নিতে চায় এক সাংবাদিকের উপরে। ওই সাংবাদিক কি করছে, তার নামে পত্রিকায় লিখছে যে সে চাঁদাবাজ, সন্ত্রাসী, ভিলেনের নামে লিখছে এই কথাগুলো, হেডলাইন দিয়া, ছবি দিয়া। এটা তাকে আবার দেখাইছে তার চেলায় যে এই সাংবাদিক আপনার নামে এই যে এই পত্রিকায় লিখছে। বাস, তার তো ভাই বুঝছেন না, ভিলেন মানুষ যেটা হয়। ওই সাংবাদিকের বাসায় চলে গেছে, ওর বউরে কইছে যে ভাবি আপনি ঘরের ভিতরে যান। ঘরের ভিতরে যাওয়ার পর সে করছে কি, ওই সাংবাদিকরে একটা সাইডে নিয়ে যায়, হুট করে তলের মধ্যে হাত দিয়ে দিচ্ছে। এটা আমারই আইডিয়া ছিল। আমি চিন্তা করলাম ওই পিস্তল ধরবে বা ছুরি ধরবে, অনেক সময় দেখা যায় না যে বইয়ের গলা ছুরি ধরছে যে ওইখানে সিগনেচার কর,
কিন্তু আমার ভিলেন কি করলো, ওই টাকাটা হাত দিয়ে দিল আর বললো যে তুই এই কাগজে লেখ যে আমি অমুক কোম্পানির টাকা খায়া আপনার নামে এই বদনাম লিখছি। অর্থাৎ ওই সাংবাদিক যে রিপোর্টটা করছিল ওইটা অন্য কারো কাছ থেকে টাকা খায়া করছে, ওইটাই দলিলে লেখা নিয়ে আসছে আর ওই দলিল সই করতে বলতেছে আর ধরে রাখছে ওই জায়গাটা। আর ওই লোক তো ভাই নিঃশ্বাস নিতে পারতেছে না, মানে ওই সাংবাদিকের ওই দুইটা ধরে রাখছে, বুঝছেন তো। এখন ওই সাংবাদিক তাড়াতাড়ি ওখানে সিগনেচার করে দিছে বাঁচার জন্য, আর ওই ভিলেন ওইটা নিয়ে আবার অন্য পত্রিকায় দিয়ে দিছে আপনার এটা ছাপান। তার তো ভাই সব জায়গায় জোর খাটাইতে পারে, কারণ সে তো ভিলেন। এখন দেখেন সেন্সারে যাওয়ার পর আমাকে ডাকছে যে আপনার এটা দেওয়া যাবে না, ওইটুকু কাইটা ফালাই দিছে, পুরো দৃশ্যই ফেলে দিছে। এখন আমি গল্পের লিঙ্ক কেমনে বুঝাবো, আমি গল্পটা বুঝাবো কেমনে? আমি ওনাদের সঙ্গে একটু তর্ক করলাম, কিন্তু আমাকে ওনারা যে যুক্তিটা দেখাইলো তারপর আমি চুপ হয়ে গেলাম। তো দেখেন আপনি এমন একটা পদ্ধতি আবিষ্কার করতেছেন যেখানে দা লাগবে না, ছুরি লাগবে না, পিস্তল লাগবে না, হাত দিয়ে এই কাজটা করতে পারবে। তার মানে আপনি একটা নতুন রাস্তা দেখাই দিতেছেন, যারা অপরাধ করে অপরাধ জগতের মানুষদেরকে একটা নতুন রাস্তা দেখাই দিতেছেন। এটা কি দেওয়া উচিত? আমি তখন বললাম যে না, এটা তো আসলে উচিত না। তখন আমি ওদের সঙ্গে একমত হইলাম, মনে মনে কষ্ট পাইছি, কারণ আবার টাকা খরচ হবে, আবার এটা শুটিং করতে হয়েছে, গাজীপুর ভোটাপাড়া যায়, আবার ইউনিট নিয়ে যেতে হয়েছে, আবার একদিনের শুটিং খরচ বুঝিনি তো 1.5-2 লাখ টাকা চলে গেছে, কিছু করার নাই। কিন্তু দেখেন সেন্সার তো দিল না, কেন দিল না? যেন জনগণ এগুলো না দেখে, দেখে নষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে সেন্সার আছে, কোন সেন্সার লাগে? এই যে আমরা সবাই দেখতেছি একজনের অফিসের ভিতরে ঢুইকা এক মুরব্বীর ওই কাপড়ের নিচে হাত দিয়ে দিছে, চাইবা ধরছে। এর আগে ভাই 2-3টা চরম মারছে, আর ওটা চাইবা ধরে কি করতেছে, চেক লেখায় নিতেছে, আবার একটা ব্ল্যাঙ্ক চেকও নিছে, ওটা সে নিজে লেখা নিবে অ্যামাউন্ট। ওদের সাথে লেনা দেনা ছিল অতীতের, এরকমই শোনা যায়। কিন্তু ও যে কাজটা করতেছে এটা তো আর কোনো সেন্সার হলো না, এটা সেন্সার ছাড়া সবাই দেখা ফেলাইলো। এখন তো যারা অপরাধ জগতের তারা তো একটা নতুন রাস্তা পাওয়া গেল, ওই যে আমার সেন্সার ভর্তিকা যেভাবে বুঝাইছে ওইটাই এখন বুঝে নেন। এখন তো নতুন রাস্তা পাওয়া গেল, কোনো অস্ত্র নিবে না, কিছু নিবে না, কারো বাসা যায় ঢুইকাই লুঙ্গির নিচে হাত দিয়ে দিবে। কত ভয়াবহ ব্যাপার! আর ওইখানে ধরলে ভাই জান বাইরে হয়ে যায়। তো পিস্তল দিয়ে হয়তো আপনার 5 মিনিট লাগবে লেখাইতে, আর ওইখানে ধরলে 1 মিনিটের মধ্যে আপনি লেখা দিবেন। তো নতুন একটা রাস্তা দেখাই দিল এই লোকটা, ডেঞ্জারাস লোক। কিন্তু কথা হচ্ছে সে কোন দল করে। অনেকে বলে ভাই দলের সাথে সন্ত্রাসীর কোনো সম্পর্ক নাই। আমি বলতে চাই দল ছাড়া কোনো সন্ত্রাসীর জন্মই হয় না। হ্যাঁ, দল ছাড়া বা সন্ত্রাসীর জন্ম হয় কেমনে? এই যে টাকা পয়সা পাইতো, ও এর আগে কেন টাকা চাইতে গেল না? এখন কেন গেল? এখন তার দল ক্ষমতায় আসছে, যার জন্য সে গেছে। যখন তার দল ক্ষমতায় ছিল না তখন তার নিজেরও অন্ডকোষ ছিল না, অন্ডকোষ খুঁজে পাইছে কখন? ক্ষমতায় আইসা। আর ওই ক্ষমতাটাই তো দেখাইলো। আরে মুরব্বী মানুষ অনলাইনে কাঁদতেছে, কাইন্দা ফেলাইছে যে আমার নিয়ে এই করছে। যাই হোক, অপরাধী ধরা পড়ছে। এখন একে বাঁচাইবার জন্য দেখবেন কেউ কেউ কালো কোট পরে চলে আসবে। নিয়ম আছে, আইনে এটা আছে, এই সুযোগটা দেওয়া আছে। আইসা কি বলবে জানেন? আমার মক্কেল, মাননীয় আদালত, আমার মক্কেল কখনো ওনার ওই আন্ডার মধ্যে হাত দেয় নাই। উনি লুঙ্গির নিচে ওই যে পা থাকে ওই দুইটা পায়ের মধ্যে পয়লা কান্নাকাটি করতেছিল, আর এটাকে গুজব হিসাবে ছড়াই দিছে। আর ওই যে মারতেছে বলবে ওইটা এআই দিয়া বানানো। এরকম কিছু যুক্তিতর্ক কইরা একটা টাইমে হয়তো 2 মাস 3 মাস পর তাকে জামিন দিয়ে দিবে, সে বাইরে হয়ে এখন ওই অন্ডকোষের নেতা হবে। তার দলের কারো অস্ত্র লাগবে না, ছুরি লাগবে না, দা লাগবে না, এই ফোর্স নাইমা যাবে আর নিজের একটা দলের নাম দিবে, কারণ তাকে তো বহিষ্কার করবে, কনফার্ম থাকেন। তার একটা দল লাগবে না, বাইরে একটা আন্ডা কোম্পানি বানাবে। হ্যাঁ, কিছু ছেলে পেলে নিয়ে, বেকারের তো অভাব নাই, ওই ছেলে পেলে নিয়ে একটা আন্ডা বাহিনী বানাবে। দা লাগবে না, ছুরি লাগবে না, পিস্তল লাগবে না, হাত দিয়া কান চালায় দিবে। এইসব সন্ত্রাসীরা সাহসটা পায় দল থেকে। দলের কোনো একজন নেতা, উপরের লেভেলের না হোক, নিচের লেভেলে কোনো একজন নেতা তাকে ব্যবহার করে, তার সাথে যোগাযোগ আছে, সেই কিন্তু এখন উকিল টুকিল দিয়ে বাইর করে দিবে। অতীতের সাথে দেখছে তার ভাই ব্রাদার বাইরে নেতা বাইর করে দেয়, নেতারও আবার উকিল ফিট করা থাকে। টাকার খেলা, বুঝতেই তো পারেন। এই টাকার জন্য কি না হইতাছে দেখেন। এই চাঁদাবাজি হইতাছে গুলিস্তানের মধ্যে। এই চাঁদাবাজির বিরুদ্ধে একটা মিছিল বাইর করছে জামাতে ইসলাম। ওই মিছিলের মধ্যে আক্রমণ করলো কারা? চাঁদাবাজের দল। ওদেরও দল আছে, দেখছেন, চাঁদাবাজের দল। ওদের উপর আবার নেতা আছে, নিশ্চয়ই নেতা আছে। না এই সাহসটা কিভাবে পায়? চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল বাইর করছে। ওই মিছিলে কারা হামলা করলো? কোনো রাজনৈতিক দল না, চাঁদাবাজের দল। ওই চাঁদাবাজের দল কাদের অধীনে আছে, কারা তাদেরকে সাহস যোগায়, উপরে কে বসে রয়েছে, এগুলো খুঁজে বাইর করা কোনো ব্যাপার আমাদের সাংবাদিকরা এই কাজটা করবে না। কি বলবে যে মব হইতাছে, গুলিস্তানে মব হইতাছে, ওরা মিছিল বাইর করছিল, কারা যেন আক্রমণ করছে। কিন্তু প্রতিবাদ হয়েছে, কঠিন প্রতিবাদ হয়েছে। জামাত ইসলাম ঠিক ওই স্পটে, যে স্পটে মাইক আছে, ওই স্পটে এখন বিরাট বড় মিছিল বাইর করছে, ওখানে মাইক টাইক নিয়ে দাঁড়ায় গেছে। এইভাবেই তো প্রতিবাদ করতে হবে, মারামারি করার দরকার নাই। কারণ কি, পুলিশ তো আছে, আইন তো আছে, আইন নিশ্চয়ই তাদেরকে খুঁজে বাই করবে। ভিডিও ফুটেজ তো আছে, সবাই হাতে ক্যামেরা আছে, সবাই সাংবাদিক, নিশ্চয়ই ভিডিও ফুটেজ দেখা ওইসব সন্ত্রাসীদেরকে ধরে আনতে হবে। আর ধরে আনার পরে আবার সেই কালো কোট, আবার সেই পেশা, আবার বাইর করে দেওয়া, এইটাই চলতে থাকবে। চোর পুলিশ খেলা, চোর পুলিশ খেলা, ছোটবেলায় যেভাবে চোর পুলিশ খেলতাম, এই খেলা চলতে থাকবে। গুলিস্তানে চলতেছে এই খেলা। গুলিস্তান মানে বুঝেন তো, গুলস্তান, এটা পাকিস্তান আমলে দেওয়া নাম। গুল মানি বাগান, আর স্থান মানি জায়গা, ফুলের বাগান, গুলিস্তান। ওইটাই হচ্ছে এখন চাঁদাবাজির আখড়া। এখান থেকে প্রতিদিন ভাই কোটি টাকা চাঁদাবাজি হয় এই স্পটে। এগুলো তো আপনারা সবাই জানেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও জানেন, এরা কারা নিশ্চয়ই আপনি জানেন। কিছু একটা করেন, বদনাম কামাইতেছেন, মানুষ মাইনা নিতেছে না। তো এগুলো দেখেই তো মানুষ বলে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। এই কথাগুলো কেন বলে? এই কাজগুলো আগে হইতো, কিন্তু এতটা নোংরা ভাবে হইতো না। ওই যে অন্ডকোষের মধ্যে হাত দিত না, এরকম ঘটনা তো ঘটে নাই, যার জন্য বলে আপা আসলেই ভালো হইতো। কিন্তু আপা কি আসবে? কেমনে আসবে আপা? আপা তো প্রথম দিনই ভুল করে ফেলাইছে ভারতে যায়। দেখেন, ভারতে যদি না যাইতো, উনি যদি অন্য কোনো দেশে চলে যেত, কাতার, দুবাই, লন্ডন, না লন্ডন তো যাইতো না, কারণ তারেক রহমান সাহেব ওখানে ছিল। অন্য কোনো দেশে গেলে খুবই ভালো হইতো। ইন্ডিয়া যাওয়াতে কি হয়েছে জানেন? আমরা তো আগে থেকেই সন্দেহ করি ভারতেরই দল আওয়ামী লীগ। ইন্ডিয়া যাওয়ার পর এটার পাকাপোক্ত হয়ে গেছে। এই বাংলাদেশের মানুষের ভিতরে আওয়ামী লীগের বড় একটা অংশের ভিতরে এখন বিরাট প্রশ্ন, আসলে তো ভাই এরা ভারতের ইশারায় চলাফেরা করে, এমন একটা ধারণা সবার মধ্যে চলে আসছে না ভাই? নিশ্চয়ই চলে আসছে। অনেক কিছু তো আমরা চোখে দেখতেছি। ভারতের মিডিয়া কি করতেছে, একটা নির্বাচিত সরকার কি সিদ্ধান্ত নিবে না নিবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এইটা নিয়ে হুমকি ধামকি কত রকম কথা আজকে অফিসিয়াল ভাবে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে অফিসিয়ালি ভাবে জানাই দিছে চীনের সাথে এই তিস্তা চুক্তিটা তারা ভালোভাবে নিতেছে না। তারা মনে করতেছে ভারতের একদম পাশে, সীমান্তের পাশে চীন এসে এখানে একটা ঘাঁটি কাটবে, এটা আমরা বিবেচনায় নিলাম, এরকম একটা কথা বলছে। আরো কি বলছে যে এটা আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাপার, তাদের সঙ্গে আমার আলাপ আলোচনা চলতেছে, আমরা একসাথে বৈশা এটা সুরাহা করবো, ভিন দেশ থেকে আইসা কেউ যেন এখানে নাক না গলায়, এরকম একটা কথা বলছে। আবার চীন এর আগেই কি বলে রাখছে যে এইটা হচ্ছে বাংলাদেশ আর আমাদের মধ্যে একটা চুক্তি, এই চুক্তি নিয়ে কেউ যদি মানে তৃতীয় পক্ষ কেউ যদি নাক গলাইতে চায় সেটা আমরা বরদাস্ত করবো না। কিন্তু আগেই জানে তারা মাইনা নিবে না। দেখছেন চীন আমাদের হয়ে এখন কথা বলবে, চীনের সাথে আমাদের বন্ধুত্বটা হয় পুরনো বন্ধুত্ব, এবং জামাত ইসলামের সাথে কি সম্পর্ক চীনের এটা আপনারা সবাই জানেন। যেমনি ভাবে জামাত ইসলাম জানতো আমেরিকার সাথে কি চুক্তি হয়েছে, ডক্টর ইউনূস স্যার ওই যে নির্বাচনের 3 দিন আগে কি চুক্তি করছিল এটাও কিন্তু জামাত ইসলাম জানতো, এনসিপি জানতো, আমাদের বিএনপি বর্তমান সরকার জানতো। আমেরিকার 250 বছর পূর্তি জন্মদিন হয়ে গেল কোথায়? আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় না উত্তর প্লাজায় এটা আমার মনে নাই, কিন্তু সংসদ ভবনের ব্যাকগ্রাউন্ডে আমরা দেখলাম আমেরিকার বর্ষপূর্তি মানে অর্থাৎ 250 বছরের পূর্তি উদযাপন করলো, শুভ জন্মদিন করলো কোথায়? আমাদের সংসদ ভবনের সামনে। কারা অ্যারেঞ্জমেন্ট করলো? বর্তমান সরকার অ্যারেঞ্জমেন্ট করছে। আমাদের ডেপুটি স্পিকার ছিল, আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার ছিল, আরো অনেক ডিপ্লোমেট ছিল, সবাই আসছে, বিরাট বড় অনুষ্ঠান। তো ওখানে বক্তব্য রাখছে ডাক্তার শফিকুর রহমান। এখন তো বুঝলেন ওই চুক্তির ব্যাপারটা, আমেরিকার সাথে ওই চুক্তিটাও আমরা মাইনা নিছি, এখানে সব দল মাইনা নিছে, আমরা জনগণ অনেকে মাইনা নেই না, টকশোতে এসে কথা বলি না, বুঝা কথা বলে। তো ভাই ব্রাদার একটা জিনিস বুঝার চেষ্টা করেন, ধরেন আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় কোনো পেতি রংবাজ আপনাকে ধমক দিল, পেতি রংবাজ আপনাকে ধমক দিছে, এখন আপনি কি করবেন? ওই পেতি রংবাজের বিরুদ্ধে থানায় যদি আপনি মামলা করতে চান, জিডি করতে চান, আপনার বাল বাচ্চা স্কুলে যায়, কলেজে যায়, আপনি কি ভাই ওর সাথে দুশ্মনী কিনা নিবেন? নিশ্চয়ই না। একটা কাজ করতেই পারেন আপনি, কি সেটা? এই যে পোলাটা, এই যে পেতি রংবাজটা, এর বড়টা কি? এর বড় একজন তো আছে যার আন্ডারে সেই রংবাজি করে, ওইটার সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন, ওইটাকে যদি হাত পেলে ফেলাইতে পারেন, তাহলে ওর রংবাজি শেষ। কারণ ও একটা ধমক দিয়ে দিবে, এই এদিকে যাবি না, ও আমার আত্মীয়, ভাই ব্রাদার, খবরদার আর যেন না দেখি। ও ঠান্ডা হয়ে যাবে। তো ভাই আমাদের নায়ক মান্না কি করতো ওই টাইমে? ভাই বাংলাদেশের বহুত বড় বড় গ্যাং লিডাররা ছিল, পিচি হান্নান, কালা জাহাঙ্গীর, অমুক তমুক অনেকেই ছিল। তারা কি করতো জানেন? মান্নারে ফোন করতো, এই মান্না অমুক নায়িকার সাথে তুমি কাজ করবা, এই মেয়েটারে তুমি তুইলা দাও। আসলে ওই মেয়েটা নায়িকা না, নতুন ঢুকবে। আবার বলতো টাকা পয়সা যা দরকার লাগবে প্রডিউসার আমি দিয়ে দেবো, আমার এই মেয়েটারে নায়িকা বানায় দাও, তোমার সাথে থাকবে সে উইঠা যাবে। এখন মান্না কি করবে? হ্যাঁ এটা একজন রংবাজ, ও ঠিকই খুঁজে বাই করতো ওই বড়টারে, ওই বড়টার কাছে যাই বলতো, ভাই দেখেন আমার কেরিয়ার, আমি কষ্ট করে এখানে আসছি, এই মেয়ের নায়িকা বানাইতে চায়, আবার প্রডিউসারের সাথে যোগাযোগ করছে, তারও টাকা দিতে চায়, আমি ভাই এই ছবিটা করতে পারবো না, আমি যদি না করি আমার তো ভাই হুমকি টুমকি দিতেছে। তখন ওর সামনেই বসে টেলিফোন করতো ওই রংবাজ রে, ভাই বেটা তুই মান্নার লোকের বেয়াদবি করছ, ধমকায়া দিত, ওইভাবে সে বাইচা যাইতো। কেন এতগুলো কথা বললাম? এই পেটি রংবাজদের হাত থেকে বাঁচার জন্য আমরা বড় রংবাজ বাইচা নিছি। কথাটা নেগেটিভ অর্থে নিয়েন না, আমরা আমেরিকাকে বাইচা নিছি, চীনকে বাইচা নিছি, পাকিস্তানকে বাইচা নিছি, টার্কিকে বাইচা নিছি। পাকিস্তান বলে বাংলাদেশের দিকে কেউ যদি লাল চোখ দিয়ে তাকায়, বাংলাদেশের দিকে যদি কেউ লাল চোখ দেখায় ওর চোখ আন্ধা করে দেবো। পাকিস্তান বলে, চীন কি বলতেছে? বাংলাদেশের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক, এই করিডোর, এই তিস্তা, পদ্মা ব্যারেজ, বাংলাদেশের সাথে আমাদের পুরনো বন্ধুত্ব, আমাদের ব্যবসা বাণিজ্য। তৃতীয় পক্ষ কেউ যদি কথা বলে আমরা মাইনা নিব না। ব্যাপারটা বলছেন ওই যে পেটি রংবাজে ধমকায় দিল বড় রংবাজ, বারবার রংবাজ বলতেছি বুঝার জন্য। আমরা তো ভাই সুপার পাওয়ার কেউ না, ছোট্ট একটা দেশ, আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। তাদের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতেছিলাম, তো তারা আমাদেরকে অনেক উপকার করছে এই 71 সালে। সে উপকারের বিনিময় যা নিয়ে গেছে পুরো দেশটাই তো খেয়ে ফেলাইতে চায়। এখন তো আমাদেরকে বাঁচতে হবে, আর ওই বাঁচার জন্যই 24 আসছে। আবার ঘুরা ফিরা 2 বছর পর আবার জুলাই চলে আসলো, দেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, লক্ষণ তো দেখা দিচ্ছে, এটা আপনারা নিজেরাই দেখতেছেন সোশ্যাল মিডিয়ায়, সবাই কথা চেঞ্জ হয়েছে। শুধু আজকে আসে কোথায় জানেন? জুলাইটা কার? জুলাইটা কার ভাই? জুলাইটা আপনারা নিয়ে নেন, তাও জুলাই স্বীকৃতি দিয়ে দেন। যে মুরব্বী রাস্তার পাশে বসে ইট ভাঙতেছিল না, ওই এক একটা ইট জানেন এক একটা অ্যাটম বোম ছিল, তো ওইটা দিয়েই তো এই যুদ্ধের জয় হয়েছে। বুলেট একদিকে, আরেকদিকে ঢিল, হাতে ঢিল, তার হাতে বন্দুক। দেখছেন কি রকম যুদ্ধ? এই যুদ্ধের জয় কেউ চিনে নেওয়ার দরকার নাই, পুরো বাংলাদেশের জয়। আমরা তো বলি, আমাদের সরকারও বলে সবাই আগে বাংলাদেশ, তাহলে এই বিজয়, জুলাই বিজয় বাংলাদেশের। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।